মুসলিমদেরকে যে কারণে নির্যাতন করত হাসিনা, ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার মুখোন্মোচন। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের অবৈধ কুকর্মের গোপন ভিডিও ফাঁস। সাবেক এমপি বাহার ও মেয়ে সুচি যেভাবে ভারতে পালালেন। এবার ক্ষমতায় আসতে ট্রাম্পের সাথে শেখ হাসিনার আঁতাতের গোপন তথ্য ফাঁস করল আন্তর্জাতিক গণমাধ্যম। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার মুখোন্মোচন। ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন, দিনের শুরুটা করতেন নামাজ পড়ে। এমনকি 2009 সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবিহ। অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের। তার আমলে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের। এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসময় ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই না, তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। একই বইতে মতিউর রহমান রিন্টু লিখেছেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিয়ে হয় 2015 সালের 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রীয় সরকারের তথ্য উপদেষ্টা ব্রায়ান আর এমল্যান্ডের সাথে। তাদের বিয়ে হয় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এলকোনে। 2018 সালের 16 জুলাই সাইমা ওয়াজেদ পুতুল ও ব্রায়ান আর এমল্যান্ডের বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ না হলেও বিশ্বস্ত সূত্রে জানা যায় পুতুলের স্বামী বাংলাদেশ থেকে টাকা পাচার করার দায়ে ধরা খায়, প্রথমে কানাডায়, পরে দুবাইয়ে। পুতুল যাতে নিজেও ফেঁসে না যায় সেই কারণে তড়িঘড়ি করে ডিভোর্স নিয়েছে হাসিনা। আপনি ক্ষমতা ধরে রাখতে গিয়ে প্রচণ্ড রক্তপাতের আশ্রয় নিয়েছেন, রাষ্ট্রকে যুদ্ধাবস্থায় নিয়ে গেছেন, জনগণের প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ফলে ছাত্র জনতা সহ প্রজাতন্ত্রের সেনাবাহিনীর ঐতিহাসিক ভূমিকা আপনার পতনকে অনিবার্য করে তোলে। ভূরাজনৈতিক বাস্তবতায় এর কোনো বিকল্প ছিল না, কারণ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হলেও আপনার ক্ষমতা তৃষ্ণা নিবৃত হতো না। তা জনগণ যেমন জানে তেমনি আপনার দলও জানে। আপনি এখন নিশ্চয়ই অবসর পেয়েছেন অনেক, কিন্তু দেশের রাজনীতি নিয়ে মাঝে মধ্যে মন্তব্য করছেন, বিবৃতি দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন। দেশ এবং জনগণ তো দূরের কথা, আওয়ামী লীগের করণীয় নিয়েও আপনার রাজনীতির পরিসমাপ্তি ঘটে গেছে। কারণ আওয়ামী লীগকেও আপনি নিজ হাতে শেষ করেছেন। পালিয়ে নিজ জীবন বাঁচাতে গিয়ে দলসহ সবকিছু পরিত্যক্ত করে চলে গেছেন। যেহেতু জানতেন দেশ ত্যাগ করছেন, কিন্তু দলীয় নেতাকর্মীদের নিরাপত্তার কথা ভেবে একটি শব্দ উচ্চারণ করেননি, বরং আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলকে গণহত্যায় অভিযুক্ত করে পরিচয় সংকটে ফেলেছেন। আপনার ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা থেকে সরে এসে রাষ্ট্র কিভাবে নির্মিত হবে তা এদেশের জনগণ, দলীয় এবং অদলীয় শক্তিসমূহ নির্ধারণ করছে। দেশ ত্যাগ করে দিল্লিতে অবস্থানের মাধ্যমে রাষ্ট্রের প্রতি বা দলের প্রতি আনুগত্য প্রকাশ করার কোনো নৈতিক অবস্থান আপনার নেই। জীবনের বাকি দিনগুলো চুপ এবং শুধুমাত্র চুপ থাকাটাই আপনার একমাত্র কর্তব্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী বিশ্ববরেণ্য ডক্টর ইউনূস আপনাকে সেই উপদেশই দিয়েছেন। রাষ্ট্র ক্ষমতায় থেকে কিভাবে ন্যায়পরায়ণতা ধ্বংস করেছেন, কিভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছেন, কারাগারে পাঠানোর নামে রাজনীতিবিদদের প্রতি কি নির্মম আচরণ করেছেন, বিচারের নামে কি ভয়ঙ্কর অবিচার করেছেন, মিথ্যাকে কিভাবে গৌরবের অংশীদার করেছেন, এসব নিয়ে অনুশোচনা করাই হবে আপনার একমাত্র ধ্যান জ্ঞান। অতীতকে অস্বীকার বা তুচ্ছ করার সাধ্য কারণেই বাংলাদেশ আছে, আপনার নাগরিকত্ব আছে, অথচ প্রতিবেশী দেশে আপনি উদ্বাস্ত এবং গৃহহীন। আপনি এখন তাদের অতিথি নন, বরং গলার কাটা। এটাই ভাগ্যের লিখন, এটাই মেনে নিতে হবে, কারণ সবকিছুই সুনির্দিষ্ট, সুনির্ধারিত এবং তা অবশ্যই লঙ্ঘনের অযোগ্য। আপনি গণহত্যার দায়ে অভিযুক্ত হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের কৃতকর্মের দায় স্বীকার করবেন। রাষ্ট্র এবং রাজকোষ পরিচালনায় আপনার অযোগ্যতা ও স্বজন তোষণ নীতি স্বীকার করে নিজের দায় বহন করার সত্য উন্মোচিত করবেন। অহেতুক কালক্ষেপণ না করে রাষ্ট্র এবং আদালতকে সহযোগিতা করবেন। তাহলে যদি মর্যাদাহীন ও হীনমন্যতা বোধের পীড়া থেকে কিছুটা রেহাই মেলে। অন্যের ছত্রছায়ায় এবং অন্তরালে বসে রাষ্ট্রের ক্ষতি হতে পারে এমন যে কোনো প্রচেষ্টা থেকে আপনার বিরত থাকা উচিত। পলায়ন পর নিজেকে অন্য কোনো রাজশক্তির হাতের খেলনা করে দেশের ধ্বংস ডেকে আনবেন না। আপনি আর কখনোই রাজনৈতিক মশাল প্রজ্বলিত করতে পারবেন না। আপনি যতই চেষ্টা করবেন ততই নির্বাপিত হবেন। আপনার রাজনীতি ও বয়ান দেশের জনগণ খারিজ করে দিয়েছে। আপনার সীমা অতিক্রমের কারণে পরাজয় নিশ্চিত হয়েছে এবং দেশে নতুন রাজনৈতিক শক্তির উদ্ভব ঘটেছে।
তারা অগণিত আত্মত্যাগের নির্দেশ উপলব্ধি করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সকলে সমানভাবে স্বাভাবিক ভোগ করবে, পরস্পর মানবিক মর্যাদা সুরক্ষা করবে এবং সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে। তারা সংবিধান সংশোধন করে সম্পূর্ণ ন্যায্য সমাজ নির্মাণের অপরিহার্য দর্শনের অনুসন্ধান করবে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। রোববার 1 সেপ্টেম্বর ডিএমপির এক অফিস আদেশে পদায়ন করা হয়। রেজাউল করিম মল্লিক 1998 সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি 17তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। গত 5 আগস্টের গণ-অভ্যুত্থানের সেই ঐতিহাসিক দিনে ছাত্র জনতা যখন সংসদ ভবনে ঢুকে পড়ে, সে সময় এসএসএফ সদস্যদের বিভিন্ন ধরনের অপারেশনের সরঞ্জাম, যেমন অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাক, গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদ গণভবন ও সংসদ ভবন থেকে লুট হয়েছে, এমনটি বলা হয়েছে এসএসএফ এর প্রতিবেদনে। সেদিন হাজার হাজার মানুষ যখন গণভবনে ঢুকে পড়ে, তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র পোশাক খুলে সংসদ ভবনের ভল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করেন। আর এইসব করার জন্য তারা সময় পেয়েছিলেন মাত্র 5 মিনিট। বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার বা অস্ত্র, গোলাবারুদ, সাজ সরঞ্জাম, বেতার যোগাযোগ, অপারেশনাল সরঞ্জাম আদি মজুদ ছিল গণভবনের প্রহরায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর। কিন্তু সেদিন হাতে সময় একদমই না থাকায় সেসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। পরবর্তীতে পরিদর্শন করে গণভবন ও সংসদ ভবনে থাকা ভল্টগুলি তো আর পাওয়া যায়নি, যা আন্দোলনকারী বেশে দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে মনে করছে এসএসএফ। এসএসএফ এর প্রতিবেদনে দেখা যায়, গণভবনে এসএসএফ এর স্থাপিত অপারেশন রুমে অস্ত্র ও গোলাবারুদ রাখার জন্য 2টি অত্যাধুনিক ভল্ট স্থায়ীভাবে স্থাপন করা হয়েছিল, যার প্রতিটির ওজন 100 কেজি। একটি ভল্টে 2টি এসএমজি T56 রাইফেল ছিল, আর অপর ভল্টে 9498 রাউন্ড তাজা গুলি ছিল। লুটপাট চলাকালীন আন্দোলনকারীদের বেশে দুর্বৃত্তকারীরা ওই ভল্ট 2টি নিয়ে চলে যায়। ছাত্র জনতার অভ্যুত্থানে এসএসএফ এর অস্ত্র, গোলা বারুদ, অপারেশনাল সরঞ্জামাদিও বিভিন্ন দ্রব্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ করতে সংস্থাটি 3টি তদন্ত পর্ষদ গঠন করে। এসব পর্ষদ ইতিমধ্যে গণভবন, সংসদ ভবন সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন অস্ত্র, সরঞ্জাম ও দ্রব্যাদি ইস্যু সংখ্যার সঙ্গে বর্তমান সংখ্যা যাচাই করছে।